আজকের ক্লাসে আমরা ব্যাংকিং নিয়ে পড়ব। ডব্লিউবিসিএস এর ইকোনমি পেপারে এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে বেশ ভালো সংখ্যক কোশ্চেন আসে, বিশেষ করে মেন্সে। ব্যাংকিং পড়তে গিয়ে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানির মধ্যে ডিফারেন্স। অর্থাৎ আমরা বিভিন্ন সময় নিউজ চ্যানেলে বা পেপারে দেখেছি যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, যদিও সেটাকে নন ব্যাংকিং বলে হয়তো পেপারে বা নিউজে আসে না, ফাইন্যান্সিয়াল কোম্পানি হিসাবে বিভিন্ন কোম্পানির নাম আমরা দেখতে পাই, যারা বিভিন্ন ক্ষেত্রে ফিন্যান্স করে। এই দুটোর মধ্যে একটা টেকনিক্যাল ডিফারেন্স আছে। এমনিতে একটা ব্যাংক এবং একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি বা ফাইন্যান্সিয়াল কোম্পানি উভয়েরই কাজ হচ্ছে ফিন্যান্স করা, অর্থাৎ মানুষকে বা বিভিন্ন সংস্থাকে লোন দেওয়া। তাহলে এই দুটোর মধ্যে অপারেশনে, অর্থাৎ ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল অপারেশনে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে একটা ব্যাংক চেক ইস্যু করতে পারে, যেটা একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি করতে পারে না। ডিমান্ড ডিপোজিট অ্যাকসেপ্ট করতে পারে না নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, যেটা ব্যাংক পারে। তাহলে এই ডিপোজিট বা ডিমান্ড ডিপোজিট কি না? ডিপোজিট দু ধরনের, একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, একটা হচ্ছে টাইম ডিপোজিট। ব্যাংকের ক্ষেত্রে ডিমান্ড ডিপোজিট মানে হচ্ছে যেটা চাইলেই সঙ্গে সঙ্গে পাওয়া যায়, অর্থাৎ একজন আমানতকারী বা ডিপোজিটার তার যে ডিপোজিট ব্যাংকে যে কোনো সময় গিয়ে উইথড্র করে নিতে পারেন, সেইটাকে বলা হয় ডিমান্ড ডিপোজিট। কি কি পড়ছে এই ডিমান্ড ডিপোজিটের আওতায়? না, সেভিংস ডিপোজিট অ্যান্ড কারেন্ট ডিপোজিট। সেভিংস ডিপোজিট বা কারেন্ট ডিপোজিটের টাকা আমরা যে কোনো সময় এটিএম থেকে বা চেকের মাধ্যমে বা উইথড্রল স্লিপের মাধ্যমে তুলতে পারি। কিন্তু এছাড়াও আর এক ধরনের ডিপোজিট হয়, যেটাকে বলা হয় টাইম ডিপোজিট, যেটা চাইলেই তোলা যায় না। একটা নির্দিষ্ট সময় সেই টাকাটা বা ডিপোজিটটা ম্যাচিওর করলে আফটার দ্যাট ইট ক্যান বি উইথড্রন। তার আওতায় কি কি পড়ছে? তার আওতায় পড়ছে টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিট। তাহলে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি ডিমান্ড ডিপোজিট নিতে পারবে না, তারা চেক ইস্যু করতে পারবে না, এবং ডিপোজিট ইন্স্যুরেন্স ফেসিলিটি যেটা ব্যাংকে থাকে, অর্থাৎ কোনো একজন আমানতকারী বা ডিপোজিটার যখন ব্যাংকে কিছু ডিপোজিট রাখেন, সেই ডিপোজিটটার এগেনস্টে একটা ইন্স্যুরেন্স থাকে, অর্থাৎ ব্যাংক যদি ব্যাংক্রাপ্ট হয়ে যায় তাহলে সেই ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা তিনি ফেরত পান। এই ব্যাংকের ডিপোজিটের উপর ইন্স্যুরেন্স নিয়ে আমরা আরেকটা আলাদা ভিডিও করব, সেখানে আলোচনা করব। কিন্তু নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিতে যে ডিপোজিট রাখা হয় তার উপর কোনো কিন্তু এই ধরনের ইন্স্যুরেন্স পাওয়া যায় না। মোস্ট অফ দ্য এনবিএফসি লাইক ব্যাংকস আরবিআই তে রেজিস্টার্ড হয়, কিন্তু বিভিন্ন ধরনের এনবিএফসি তার স্পেশালাইজড কাজের জন্য কিন্তু অন্যান্য এজেন্সিতেও রেজিস্টার্ড হতে পারে। যেমন কিছু কিছু এনবিএফসি সেবিতে রেজিস্টার্ড হয়, কিছু কিছু এনবিএফসি আইআরডিএ তে রেজিস্টার্ড হয়। যারা এই ধরনের কেন্দ্রীয় রেগুলেটরের আওতায় রেজিস্টার্ড আছে, আমরা কিন্তু তাদেরকে আর আরবিআই তে রেজিস্ট্রেশন করাতে বলা হয় না। তার কারণ to avoid the cumbersome method of dual registration or dual regulating method. Okay, এইবার রেগুলেটরের কথা বললেই ব্যাংকিং সেক্টরে যে অন্যতম রেগুলেটরের কথা আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আজকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমরা দেখছি একটি সরকারি সংস্থা, কেন্দ্রীয় সরকারি সংস্থা, যে এই ধরনের ব্যাংকিং সেক্টরে বিভিন্ন ধরনের রেগুলেশন নিয়ম লাগু করে ব্যাংকিং অপারেশনকে রেগুলেট করে। কিন্তু আজ থেকে বহু বছর আগে যখন আরবিআই প্রথম প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু এটা একটা প্রাইভেট ব্যাংক ছিল। আরবিআই প্রতিষ্ঠা হয় কত সালে? আরবিআই প্রতিষ্ঠা হয় 1935 সালে থ্রু আরবিআই অ্যাক্ট 1934। তখন এটা একটা প্রাইভেট ব্যাংক ছিল। পরবর্তীকালে স্বাধীনতার পর ইন 1949 সালে আরবিআইকে ন্যাশনালাইজ করা হয়। আরবিআই যদিও নামে ব্যাংক কথাটা রয়েছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বাট ইন ট্রু সেন্স আর পাঁচটা ব্যাংক বা আদার্স কমার্শিয়াল ব্যাংকের থেকে এর ব্যাংকিং অপারেশন
কিন্তু অনেকটাই আলাদা, অর্থাৎ ইন ট্রু সেন্স এটাকে আমরা ব্যাংক বলতে পারি না। চলো আমরা দেখে নিই যে আরবিআই কি কি কাজ করে থাকে। এই আরবিআই এর ফাংশনগুলো আমাদের পরীক্ষা পারপাসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক প্রশ্ন আসে। প্রথম হচ্ছে আরবিআই একটি এজেন্সি যার মাধ্যমে কারেন্সি নোট এবং কয়েন ইস্যু করা হয়, এক্সেপ্ট 1 রুপি নোট অ্যান্ড কয়েন। এখানে মনে রাখতে হবে 1 রুপি নোট যেটা বা কয়েন, এটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইস্যু করে, এবং আমরা অন্যান্য কারেন্সি নোটে দেখেছি আরবিআই এর গভর্নরের সিগনেচার থাকে, কিন্তু 1 রুপি নোট বা 1 টাকার নোটে সই থাকে হচ্ছে ফিনান্স সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দ্বিতীয় ফাংশন, শুধুমাত্র ইস্যু করাই নয়, ডিস্ট্রিবিউটিং এজেন্সি অফ নোট অ্যান্ড কয়েন হিসাবেও আরবিআই ফাংশন করে। 3 নম্বর, ব্যাংকার অফ গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের যখন কোনো টাকার প্রয়োজন হয় তখন সে কিন্তু আরবিআই থেকে নেয়, বা গভর্নমেন্টের যে বিভিন্ন আমানত সেটা আরবিআইতে রাখা হয়, এবং তার জন্য যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আরবিআই করে থাকে ইন ফেভার অফ গভর্নমেন্ট, তার জন্য কোনো চার্জ বা কিছু কিন্তু আরবিআই চার্জ করে না গভর্নমেন্টকে। 4, ব্যাংকার অফ ব্যাংক, যেটাকে বলা হয় লেন্ডার অফ লাস্ট রিসর্ট। এই কথাটা কিন্তু মনে রাখতে হবে, ব্যাংকার অফ ব্যাংক হিসাবে আরবিআই যে কাজ করে সেই কারণে একে বলা হয় লেন্ডার অফ লাস্ট রিসর্ট, অর্থাৎ ব্যাংক যখন আর কোনোভাবে কোনো বিপদে পড়ে যাচ্ছে, কোনো টাকা পয়সা পাচ্ছে না, বা কোনো কারণে ব্যাংক্রাপসি হয়ে গেছে, তখন আরবিআই কিন্তু এগিয়ে আসবে সেই ব্যাংককে উদ্ধার করার কাজে। আমরা রিসেন্টলি কিছুদিন আগেই দেখেছি ইয়েস ব্যাংক নামক একটি ব্যাংকের ভরাডুবির ঘটনা, যেখানে একটা মোরেটোরিয়াম পিরিয়ড দেওয়া হয় এবং সেই মোরেটোরিয়াম পিরিয়ডে কেউ 50,000-এর বেশি টাকা তুলতে পারবে না, এবং অন্যান্য বিভিন্ন রকমের রেগুলেশনস আনা হয়, রেস্ট্রিকশনস আনা হয় ব্যাংকের লসের কারণে। তখন কিন্তু আমরা দেখেছি আরবিআই এগিয়ে এসেছিল ইন ফেভার অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এসবিআই এবং অন্যান্য আরও 2-1টি ব্যাংককে সেখানে ইনভেস্ট করে যাতে ব্যাংকে রিভাইভ করানো যায়, সেই কাজে কিন্তু আরবিআই এগিয়ে এসেছিল। সুতরাং ব্যাংকার অফ ব্যাংক বা লেন্ডার অফ লাস্ট রিসোর্ট হিসাবে কাজ করে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 5, অ্যানাউন্স ক্রেডিট অ্যান্ড মনিটারি পলিসি। ইনফ্লেশন নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক্রেডিট এবং মনিটারি পলিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আরবিআই করে থাকে। বর্তমানে যদিও আরবিআই একা সেটা করে না, মনিটারি পলিসি কমিটি সেই কাজটা করে থাকে, যার চেয়ারম্যান হন, এটা একটা 6 মেম্বার কমিটি, যার চেয়ারম্যান কিন্তু আরবিআই গভর্নর। মনিটারি পলিসির আলাদা ভিডিও আমি আপলোড করেছি, সেই ভিডিওতে তোমরা দেখে নিতে পারবে যে টোটাল মনিটারি পলিসি কিভাবে কাজ করে, সেটা নিয়ে এখানে আলোচনা করব না। এক্সচেঞ্জ রেট অফ রুপি, তাকে স্টেবিলাইজ করার কাজ হচ্ছে আরবিআই, অর্থাৎ ডলারের সাপেক্ষে টাকার দাম কি হবে, অর্থাৎ 1 রুপি 1 ডলার ইকুয়ালস টু কত টাকা, সেই যে নির্ধারণ, সেই নির্ধারণটাও করে থাকে হচ্ছে আরবিআই। কিপার অফ ফরেন কারেন্সি রিজার্ভ, ফরেন কারেন্সি বা রিজার্ভ কারেন্সি, গোল্ড, তার কাস্টোডিয়ান আরবিআই। আরবিআই এই ফরেন কারেন্সি বা রিজার্ভ কারেন্সিকে নিজের কাছে জমা রাখে। এজেন্ট অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন IMF আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে সমস্ত ট্রানজাকশন বা কাজকর্ম করে থাকে আরবিআই। তাছাড়াও এই কাজগুলো ব্যতি রেখেও আরবিআই এর একটা অন্যতম কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল ওয়ার্ক করা, অর্থাৎ শুধুমাত্র ব্যবসার নিরিখে নয়, ভারতের অর্থনীতিকে একটা ডেভেলপমেন্টাল বা ওয়েলফেয়ারের জায়গায় নিয়ে যাওয়া। সেই কারণে ক্রেডিট, অর্থাৎ যাদেরকে প্রায়োরিটি সেক্টর ক্রেডিটের প্রয়োজন, যে যে সেক্টরে দিতে হবে, কিভাবে দিতে হবে, সেই ধরনের ইনস্টিটিউট এস্টাবলিশ করে সেই ধরনের স্পেশালাইজড কাজগুলো কিন্তু আরবিআই করে থাকে। যেমন আমরা দেখেছি যে এগ্রিকালচারাল সেক্টরে নাবার্ড প্রতিষ্ঠা করা, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সিডবি, IDBI এদের প্রতিষ্ঠা করা, হাউজিং সেক্টরে NHB বা ন্যাশনাল হাউজিং ব্যাংক প্রতিষ্ঠা করা, এই কাজগুলো কিন্তু আরবিআই বিভিন্ন সময় করে এসেছে। এরপর আমরা চলে যাব ক্রেডিট অ্যান্ড মনিটারি পলিসি। ক্রেডিট অ্যান্ড মনিটারি পলিসির ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আমি অলরেডি আর একটা যেহেতু আলাদা ভিডিওতে আলোচনা করেছি, ফলে এই ভিডিওতে অত ডিটেলে আমি আলোচনা করব না, শুধু আমি টার্মগুলো জাস্ট বলে যাচ্ছি ক্রেডিট অ্যান্ড মনিটারি পলিসির মধ্যে যেগুলো পড়ছে: CRR, SLR, ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, PLR, এক্সিম ইন্টারেস্ট রেট, এটসেট্রা।
এই প্রসঙ্গে একটা জিনিস আমরা এসএলআর পড়তে গিয়ে দেখেছি যে সেখানে একটি শব্দ ইউজ হয়েছে এনডিটিএল, নেট ডিমান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটিস। ডিমান্ড ডিপোজিট, টাইম ডিপোজিট বলেছি একটু আগেই। এখানে লায়াবিলিটিস, ব্যাংকের ক্ষেত্রে দুটো শব্দ আমরা খুব এনকাউন্টার করব। একটা হচ্ছে অ্যাসেটস আর একটি হচ্ছে লায়াবিলিটিস। এই অ্যাসেটস এবং লায়াবিলিটিস, ব্যাংকিং ক্ষেত্রে লায়াবিলিটিস হচ্ছে ব্যাংকে যে টাকা রিপে করতে হবে। অর্থাৎ আমি একজন ইনভেস্টর, আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি ব্যাংকে টাকা রেখেছি, সেই টাকাটা এখন ব্যাংকের যে ওদের ব্যাংক বুক আছে সেখানে শো করছে, ব্যাংকের কাছেই রয়েছে সেই টাকাটা। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ব্যাংকের দায়িত্ব সেই টাকাটা আমানতকারীকে বা ডিপোজিটারকে ফেরত দেওয়া। তাহলে এটা হচ্ছে ব্যাংকের লায়াবিলিটি। আর অ্যাসেট সাইডে ব্যাংকের কি আছে? ব্যাংক যখন কাউকে টাকা দিচ্ছে বা ব্যাংক যখন কাউকে লোন দিচ্ছে, সেইটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে অ্যাসেট। অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পর যে টাকা সে লেন্ড করেছে তার থেকে বেশি টাকা উইথ ইন্টারেস্ট সে টাকাটা সে ফেরত পাবে, অর্থাৎ সেটা তার কাছে অ্যাসেট। এখানে আমি আগের ভিডিওতে যদিও আলোচনা করেছি ক্রেডিট অ্যান্ড মনিটারি পলিসিতে, তাও একটা কথা শুধু আমি বলবো এখানে মনে রাখার জন্য, সেটা হচ্ছে ল্যাফ বা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি। ল্যাফের আন্ডারে রেপো আর রিভার্স রেপো থাকে। অর্থাৎ বিভিন্ন যে লেন্ডিং প্রসিডিওরসগুলো আছে রিজার্ভ ব্যাংকের, তার মধ্যে ল্যাফ বা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটির মধ্যে পড়ে কিন্তু শুধুমাত্র রেপো এবং রিভার্স রেপো। আদার্স অর্থাৎ ব্যাংক রেট বা অন্যান্য যে রেটসগুলো আছে সেগুলো কিন্তু আমার ল্যাফ বা লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটির মধ্যে পড়ছে না, এমনকি মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিও পড়ছে না। এবার চলে আসি বেস রেট। বেস রেট কোনো একটা ব্যাংক একটা নির্দিষ্ট রেটে, অর্থাৎ একটা মিনিমাম রেটে লোন দিতে পারবে, তার থেকে নিচে বা লোয়ার রেটে সে তার লেন্ডারকে লোন দিতে পারবে না। এই মিনিমাম রেটটাকেই বলা হয় বেস রেট। অতীতে বেস রেট ইন্ট্রোডিউসড হওয়ার আগে এই রেটটাকে বলা হতো পিএলআর বা প্রাইম লেন্ডিং রেট এবং বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট বা বিপিএলআর। অর্থাৎ এটা হচ্ছে ফ্লোর রেট অফ ইন্টারেস্ট, যার নিচে বা যার থেকে কমে কেউ লেন্ড করতে পারবে না। এটা ব্যাংকগুলোর মধ্যে একটা ভোলাটিলিটি অর্থাৎ ব্যাংকিং অপারেশনে অস্বচ্ছতা বা ইনট্রান্সপারেন্সিকে কমানোর জন্য এই রেটটাকে ইন্ট্রোডিউস করা হয়। কাদের কাদের ক্ষেত্রে এই বেস রেট প্রযোজ্য ছিল না? ডিফারেন্সিয়াল রেট অফ ইন্টারেস্ট কি সেটা আমরা পরে বলবো, কিন্তু ডিফারেন্সিয়াল রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে এই বেস রেট প্রযোজ্য ছিল না, তার থেকে কম রেটে লেন্ড করা যেত। ব্যাংকের এমপ্লয়ীদের ক্ষেত্রে এইটা প্রযোজ্য ছিল না, এর থেকে কম রেটে লোন দেওয়া যেত। এবং ব্যাংকে যখন কোনো ডিপোজিটার তার ডিপোজিটের এগেনস্টে লোন নেবেন, সেক্ষেত্রেও এই রেট প্রযোজ্য ছিল না, এর থেকে কম ইন্টারেস্ট রেটে লোন দেওয়া যেত। এপ্রিল 2016-তে আর একটা নতুন কনসেপ্ট ইন্ট্রোডিউস হলো, যেটাকে বলা হলো মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বা MCLR। এই টার্মটার সাথেই বর্তমানে আমরা দেখব, আমরা নিউজ পেপার বা নিউজ চ্যানেলে যখন ইকোনমির ওপর বা ইন্ডিয়ান ইকোনমির ওপর বিভিন্ন নিউজ আসে, তখন আমরা এই টার্মটা অত্যন্ত বেশি করে দেখব ইউজ হচ্ছে। MCLR বিভিন্ন সময় এটাকে কমানো বা বাড়ানো হচ্ছে। এই MCLR কি? বেস রেটেরই পরবর্তীকালে চেঞ্জ হয়ে হচ্ছে MCLR বা মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট, অর্থাৎ মিনিমাম ইন্টারেস্ট রেট যার নিচে কোনো কমার্শিয়াল ব্যাংক কিন্তু লেন্ড করতে পারবে না। কি কি এর কম্পোনেন্ট আছে? 4টে কম্পোনেন্টের উপর বেস করে এই MCLR কে নির্ধারণ করা হয়। সেটা হচ্ছে মার্জিনাল কস্ট অফ ফান্ড, নেগেটিভ ক্যারি অন অ্যাকাউন্ট অফ CRR, অপারেটিং কস্ট, টেনর প্রিমিয়াম। এই 4টের উপর বেস করে MCLR কে ঠিক করা হয়। অর্থাৎ বর্তমানে মিনিমাম কি রেটে কোনো কমার্শিয়াল ব্যাংক তার লেন্ডারদেরকে লেন্ড করতে পারবে সেটা ঠিক হচ্ছে MCLR এর উপর। এই ভিডিওতে এইটুকুই আলোচনা করব আমরা। পরবর্তী ভিডিওতে আমরা LMF বা রিভাইজ লিকুইডিটি ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে একটা বলবো, আমি টোটাল ব্যাংকিং এর নোটটা আপলোড করে দিয়েছি। এটা যখন শুনবে তার সাথে সাথে
ওই নোটটাও পাশে রাখবে। আর একটা বিষয়, আমরা যদিও মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এটা ক্রেডিট অ্যান্ড মনিটারি পলিসির যে ভিডিও সেখানে আলোচনা করেছি, আজকের ভিডিওতে শুধু একটা কথা আমি মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি নিয়ে বলবো। সেটা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ইন্ট্রোডিউস করার পিছনে আমরা বলেছিলাম যে যখন কোনো ব্যাংকের কাছে এসএলআর এর বিয়ন্ড কোনো গভর্নমেন্ট সিকিউরিটিজ নেই তখনই এই রুটটা সে ইউজ করে, যেহেতু তখন সে রেপো মেকানিজম ইউজ করতে পারবে না। কিন্তু তখন তো তার কাছে আর একটা মেকানিজম থাকে যে অন্য ব্যাংক থেকে, অর্থাৎ ইন্টারব্যাংক ট্রানজাকশন বা ইন্টারব্যাংক লেন্ডিং এর একটা সুবিধা থাকে, যেটা আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে পড়েছি, যাকে বলা হয় কল মানি। তাহলে সে তো কল মানি ইনস্ট্রুমেন্ট ইউজ করতে পারতো, তা সত্ত্বেও মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ইউজ করা হলো কেন? এক্ষেত্রে মনে রাখতে হবে, আমাদের পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, যে কল মানি মার্কেট আমরা দেখেছি তার রেটটা প্রতিদিন, এমনকি দিনের মধ্যেও চেঞ্জ করতে পারে। অর্থাৎ এই ইন্টারব্যাংক যে ট্রানজাকশন বা ইন্টারব্যাংক যে লেন্ডিং, তার মধ্যে কিন্তু একটা ভোলাটিলিটি রয়েছে। অর্থাৎ চাহিদা বেড়ে গেল, কোনো ব্যাংক হয়তো প্রচুর বাড়িয়ে দিল তার কল মানি রেটটাকে, সেইখানে একটা চেক আনার জন্যই কিন্তু মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ইন্ট্রোডিউস করা হয়, যেখানে রেটটা কিন্তু ফিক্সড, অর্থাৎ রেপো রেটের থেকে 1% অ্যাবাভ। ওকে, থ্যাংক ইউ। তোমরা শোনো ভালো করে ভিডিওটা।